সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড এবং পেইসের যৌথ উদ্যোগে পরিচালিত ডিজিটাল শিক্ষাগুরু প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। বর্তমান সময়, চাহিদা এবং প্রগতিশীলতার প্রভাবে শিক্ষা পদ্ধতির ক্রম পরিবর্তন হয়েছে। আসছে নতুন সৃজনশীল পদ্ধতি। এই নতুন সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা সহায়ক উপকরণের চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে, উপযোগিতা বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে সময়ের সাথে সাথে তাল মেলানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেকটি বিষয়ে তোমাদের কাছে সহজবোধ্য শিক্ষা সহায়ক উপকরণগুলো তুলে নেওয়ার জন্য। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই দুটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য দেশ বরেণ্য ইংরেজি শিক্ষক, পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের ইংলিশ ভার্সনে হেড অব দ্য ডিপার্টমেন্ট, প্রাক্তন প্রভাষক, বাংলাদেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জনাব মোহিতে রানা। স্যার কেমন আছেন? স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি আমার, সেটি হচ্ছে ইংরেজি বিষয়টিতে শিক্ষার্থীরা অনেকেই দ্বিধান্বিত যে ইংরেজি বিষয়টি পরীক্ষা পদ্ধতিটি কি সৃজনশীল নাকি অন্য বিষয়গুলো সৃজনশীল কিন্তু ইংরেজিটি সৃজনশীল নয়, এই ব্যাপারে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আবারও পেইস এবং পাঞ্জেরিকে এই কারণে যে পাঞ্জেরি এবং পেইসের যৌথ উদ্যোগে ডিজিটাল কন্টেন্ট বেসড ডিজিটাল লার্নিং মেথডকে বাংলাদেশে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাবো শিক্ষার্থীদেরকেও, আমার আলোর পথযাত্রী শিক্ষার্থীদেরকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যে বিষয়টা বলবো যে ইংরেজি অন্যান্য পত্রের মতোই পরিপূর্ণ সৃজনশীল এবং সবার প্রথমে কিন্তু বাংলাদেশে সৃজনশীল পদ্ধতি হিসেবে ইংরেজি বিষয়টাই এসছে। এই কারণে ইংরেজিটা সৃজনশীল যে আমরা কিন্তু প্রতিটা বিষয়ে যখন দেখি একটা কনটেক্সট থাকে, একটা প্যাসেজ থাকে, যে ওই প্যাসেজের উপরে বেস করে কিন্তু কিছু কোয়েশ্চেন তৈরি হয় এবং স্টুডেন্টরা কিন্তু ওই কোয়েশ্চেনগুলোর উপরে অ্যান্সার করতে হয়, যেগুলো দেখা যাচ্ছে আগে থেকে তার জানা নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা থাকে না। তো এই সৃজনশীল তাহলে কি? সৃজনশীল হচ্ছে একটা কনটেক্সট দেওয়া থাকবে, স্টুডেন্ট সেটার উপরে অ্যান্সারটা দিবে, সেটা তার বেশিরভাগ ক্ষেত্রে জানা থাকে না। ইংরেজিটা তো তাই, কারণ ইংরেজিতে দেখা যাচ্ছে এখন 9-এর যে এনসিটিভি যেটা করেছে যে নোন আননোন যে কোনোটাই আসতে পারে প্যাসেজে, তো সেই প্যাসেজের উপরে থেকে দেখা যাচ্ছে কিছু কোয়েশ্চেন আগেও কখনোই আমাদের যে বোর্ড কোয়েশ্চেন ছিল সেখানে স্টুডেন্টরা জানতো না কোন ধরনের কোয়েশ্চেন হবে। হয়তো আগে যেমন ফার্স্ট পেপারে হয়তো প্যাসেজটা জানা ছিল যেটা বই থেকে হবে, এখন কিন্তু তাও নেই। তো বিষয়টা হচ্ছে যে যেমন স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, ডায়ালগের ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রেও কিন্তু কোয়েশ্চেন সিলেক্ট করা থাকে, একটা প্যাসেজ দিয়ে দেয়, ইভেন লেটারের ক্ষেত্রে একটা কনটেক্সট দিয়ে দেয়, কিন্তু একটা প্যাসেজ দিয়ে দেয়, অংশ দিয়ে দেয়, সেটার উপরে বেস করে কিন্তু স্টুডেন্টকে লিখতে হয়। সো ইংরেজি টোটালি অ্যাবসলিউটলি সৃজনশীল, ক্রিয়েটিভ অবশ্যই। শিক্ষকগণ কি বিষয়ের উপর জোর দিলে শিক্ষার্থীদের মনোযোগ সবচেয়ে বেশি আকর্ষণ করা যায়, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে সবচেয়ে বেশি মনোযোগ হয়ে ওঠে? প্রথমে যেটা বলছে যে একজন শিক্ষক একজন ন্যাশনাল বিল্ডার। একজন শিক্ষককে একটা ইংরেজিতে কথা আছে যে এডুকেশন ইজ আ রোপ দ্যাট ক্যান ক্যারি আস টু আ গ্রেটনেস। তো এই যে গ্রেট কে হবে? একজন শিক্ষক কিন্তু গ্রেট করার কারিগর স্টুডেন্টকে। তো ওই যে রোপ যেটা বললাম, এডুকেশন ইজ আ রোপ, দড়ি, সেই দড়িটার উপরের মাথাটা একজন শিক্ষককে ধরতে হবে, তাহলে একজন শিক্ষক ধরে একজন স্টুডেন্টকে কিন্তু টেনে উপরে নিয়ে যাবেন মহত্বের দিকে। তো এই ক্ষেত্রে একজন শিক্ষককে অনেকগুলো বিষয় জানতে হবে। প্রথমে যে জিনিসটা আমি শ্রদ্ধা রেখে বলছি সকল শিক্ষকের প্রতি, যে একজন শিক্ষককে অবশ্যই ছাত্র হতে হবে, তাকে মনে রাখতে হবে সে জীবনের শেষক্ষণ পর্যন্ত ছাত্র, এবং সে একজন গবেষক হতে হবে তাকে। তো একজন শিক্ষক বর্তমান বিশ্ব যেখানে এগিয়ে গেছে, ভিজুয়াল পদ্ধতিতে যেখানে গেছে, আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। একজন শিক্ষককে কিন্তু তার সীমিত সামর্থ্য, অনেকে বলতে পারবে যে আমাদের সীমিত সামর্থ্য, সেটা আর্থিক হোক, সেটা আমাদের ইনস্ট্রুমেন্টাল সুযোগ সুবিধা হোক, বিভিন্ন রকমের আমাদের কিছু লিমিটেশনস আছে, তারপরেও বলবো ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। তো আমাদের শিক্ষককে যেটা করতে হবে যে ভিজুয়াল প্রেজেন্টেশনের দিকে, লার্নিং মেথড ব্যবহারের দিকে, একটা ক্লাসকে মানে প্রাণবন্ত করে তোলার জন্য প্রয়াসী হতে হবে।
অ্যামিউজমেন্ট থাকতে হবে। কারণ একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আনন্দের দিকে ধাবিত হয়। আমরা যদি শুধুমাত্র মানে ভার্বাল প্রেজেন্টেশন দিই, যে আমরা শুধুমাত্র কথা বলছি, টেক্সট থেকে উদ্ধৃতি দিচ্ছি, তাতে কিন্তু একটা স্টুডেন্ট খুব বেশি নিতেও পারবে না, খুব মনোযোগী স্টুডেন্টও খুব বেশি নিতে পারে না। কারণ গবেষণা দেখা গেছে যে একটা পিকচারের ভ্যালুটা, আমাদের যে ওয়ার্ডের ভ্যালুটা টেক্সটের ভ্যালু থেকে 30% বেশি, সেখানে ভিডিও আরও বেশি ইফেক্টিভ। এই যে বিষয়গুলো প্রেজেন্টেশনের দিকে, ডেমনস্ট্রেটিভ লার্নিংটা বাংলাদেশে ওইভাবে আসেইনি। ডেমনস্ট্রেশনের দিকে আমি হাতে কলমে শেখানো, ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা। তো ভিজুয়াল প্রেজেন্টেশন, পিক্টোরাল প্রেজেন্টেশনের সাথে সাথে আমাদের ডেমনস্ট্রেশনের দিকে যেতে হবে, তাহলে একটা স্টুডেন্ট কিন্তু মনোযোগী হবে। এছাড়া ক্লাসে একজন শিক্ষক কিন্তু কন্টেস্টের আয়োজন করতে পারে, গ্রুপ স্টাডির দিকে স্টুডেন্টকে এনকারেজ করতে পারে। এছাড়া মোটিভেশনাল কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। তাতে যেটা হবে যে স্টুডেন্ট কিন্তু পড়াশোনার দিকে অনেক বেশি মনোযোগী হবে। পরীক্ষার ঠিক আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের কি করা উচিত? শেষ মুহূর্তের প্রস্তুতিটা আমাদের শিক্ষার্থীরা খুব ভালো করেই জানে, এবং বেশিরভাগ শিক্ষার্থী যেটা করে যে সারা বছর পড়ে না, পরীক্ষার আগের জন্য রেখে দেয়। আসলে যেটা একেবারেই খুবই ইফেক্টিভ এটা না স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টের যেটা উচিত যে আগে থেকেই পড়ার সাথে সাথে যেটা করা উচিত যে কনফিউজিং যে পার্টগুলো স্টুডেন্টের কাছে বা ইম্পর্টেন্ট যে পার্টগুলো, সেগুলোকে আগেই দাগিয়ে রাখা, মার্কার পেন দিয়ে দাগিয়ে রাখা, সেটা অবজেক্টিভের জন্য হোক, সাবজেক্টিভের জন্য হোক, ডেটাগুলোকে তার মনে রাখার জন্য মার্কার পেন দিয়ে যদি দাগিয়ে রাখে, এটা খুব উপকারী হবে। আর পরীক্ষার আগে যেটা আরেকটা ভুল করে সেটা হচ্ছে ঘুম কম হয়। এটা যদি হয় তাহলে স্টুডেন্টরা কিন্তু মনে রাখার, যে পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে খুবই কষ্ট হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে জানা জিনিসও ভুলে যায় ঘুমের ব্যাঘাতের জন্য। তো এই ক্ষেত্রে ঘুমটা কী করতে হবে, আর অভিভাবকদের খেয়াল রাখতে হবে যে তার শিক্ষার্থী যাতে সামাজিক এবং পারিবারিক যে সমস্যা, কোনো রকমের সমস্যা যাতে তাকে ওই মুহূর্তে অন্তত পক্ষে স্পর্শ না করে, সে যাতে একদম শান্ত থাকতে পারে, প্রতিটা জায়গায় প্রাণবন্ত থাকতে পারে, ফুরফুরে মেজাজে থাকতে পারে। এবং স্টুডেন্টের উচিত পরীক্ষার আগে যে কনফিউজিং পার্টগুলো এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো একবার দেখিয়ে যাওয়া। আর গ্রামারের বিষয়ে আমি যদি ইংরেজি গ্রামারের রুলসগুলো তার মনে রাখা উচিত, তার রুলসগুলো একবার দেখে প্রতিটা রুলসের একটা করে হয়তো দেখা গেলো যে এক্সাম্পল প্র্যাকটিস করে যাওয়া উচিত। আর কন্টেক্সট যেটা ইম্পর্টেন্ট প্যাসেজগুলো, সেগুলো একবার পড়ে যেতে পারে, জাস্ট রিডিং। এবং কোনোভাবেই তাকে নিজেকে প্রেশারাইজ করবে না, প্রেশার দিবে না, এমফাসাইজ দিবে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপর। আশা করি যে ইংরেজির ক্ষেত্রে তো যে বললাম, ভোকাবুলারি এবং গ্রামার যদি ভালো হয় তাহলে নিঃসন্দেহে সে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ইংরেজি বিষয়ের এই ভিডিও সিডিটি শিক্ষার্থীদের কতটুকুর উপকারে আসবে বলে আপনি মনে করেন? আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি পেইস এবং পাঞ্জেরি যৌথ উদ্যোগে এই প্রয়াসকে অভিনন্দন জানাচ্ছি। এই সিডিটি খুবই উপকারে আসবে, এই কারণে শিক্ষকের জন্য আসবে, স্টুডেন্টের জন্য আসবে। কারণ এখানে সবচেয়ে বড় কথা যে এখানে খুব বেশি কিন্তু আমরা কন্টেন্ট দিতে পারিনি এখানে, কারণ এখানে সময়ের সীমাবদ্ধতা। কিন্তু এটাকে এক্সাম্পল হিসেবে নিতে পারে একটা স্টুডেন্ট, এটাকে এই কন্টেন্টগুলোকে ভালোভাবে রপ্ত করে স্টাডি করে যদি ওই নিরিখে যদি বাকি জিনিসগুলো প্র্যাকটিস করে, আশা করি সে কিন্তু একেবারে সম্যক একটা ধারণা নিজের ভিতরে অ্যাটেন্ড করতে পারবে। এই ভিডিও সিডিটি কিভাবে ব্যবহার করলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকার হবে, এটি আমাদেরকে বলবেন। ধন্যবাদ অনার্সের। বিষয়টা হচ্ছে যে এই সিডিটি আগে স্টুডেন্টরা 2-3 বার ভালো করে দেখা উচিত। 2-3 বার যদি দেখে, ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখে, তাহলে ওই নিরিখে সে যদি এই ধরনের সিমিলার কন্টেন্টগুলোকে প্র্যাকটিস করে, আশা করি খুব ভালো উপকার পাবে। কারণ সে প্রায়োগিক জিনিসগুলো কিভাবে প্রয়োগ করবে, কিভাবে জানবে, কিভাবে শিখবে, এই বিষয়গুলো প্রচ্ছন্নভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর আশা করি আমরা ভবিষ্যতে আরও বড় আকারে স্টুডেন্টদের কাছে এই বিষয়গুলো অবতারণা করতে পারবো। শেষ প্রশ্ন, এই সিডিটি কিভাবে ব্যবহার করতে হবে? সিডিটির যে ব্যবহারের যে বিষয়গুলো আমি এমফাসাইজ করবো, সেটা হচ্ছে যে সিডিটি প্রথমে একটা স্টুডেন্টের উচিত 2-3 বার অন্তত ভালো করে দেখা, একদম মনোযোগ সহকারে যদি বিষয়গুলো দেখে, এবং যেই কন্টেন্টগুলো এখানে আলোচনা করা হয়েছে সেই নিরিখে যদি বইয়ের যে পাঠ্য বইয়ের বিষয়গুলো, প্রথম পত্র হোক দ্বিতীয় পত্র হোক, সেই বিষয়গুলো যদি একটু প্র্যাকটিস করে, আমার মনে হয় যে খুব বেশি কাজে দিবে স্টুডেন্টদের, এবং সে একটা কমপ্লিট কনসেপশনটা এখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা। আর সময় সীমাবদ্ধতার কারণে এখানে সব কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়নি। আশা করছি যে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য পাঞ্জেরি এবং পেইসের পক্ষ থেকে এ ধরনের বৃহত্তর পরিসরে আমরা সচেষ্ট হয়ে সফলতা অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চেষ্টা ছিল তোমাদের জন্য একটি উপকারী অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান তৈরি করে দেয়া। জানি না উৎকর্ষতার বিচারে এর স্থান কতটুকুন, জানি আত্মিক চেষ্টায় এটি শীর্ষস্থানীয়।
তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর জীবন কামনা করছি। সফল হোক, সৌন্দর্যমণ্ডিত হোক, সার্থক হোক সকল সৃষ্টিশীল প্রয়াস। আল্লাহ হাফেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ডিজিটাল কন্টেন্টের উপরে বিভিন্ন প্রশ্নপত্র জানলাম। এখন আমাদের ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের এই যে বিষয়গুলো আলোচনা হয়ে এসছে, এই বিষয়গুলোর একটা কমপ্লিট কনসেপশনের জন্য আমরা কিছু কন্টেন্টের উপরে লেকচার দিব আলোচনার মাধ্যমে। তো আশা করি তোমরা বিষয়গুলোতে খুব উপকৃত হবে। তো লেটস গো ফর দ্য ক্লাস।